হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কনসেপ্ট চেজার্স। আবারও চলে এসেছি তোমাদের জন্য ক্লাস 12-এর সেমিস্টার 3-এর একটা চ্যাপ্টার, যেটা খুবই সহজ চ্যাপ্টার, নির্ণায়ক। সেই নির্ণায়ক চ্যাপ্টারের আজকে লেকচার 3 নিয়ে চলে এসেছি। এর আগে দুটো অর্থাৎ ডিটারমিনেন্ট বা নির্ণায়ক চ্যাপ্টারে টোটাল 3টে পার্ট রয়েছে তোমরা জানো, এবং থার্ড যে পার্টটা সেটাকে আমরা ম্যাট্রিক্সের থার্ড চ্যাপ্টার বলে থাকি। অর্থাৎ এখানে বিভিন্ন যে ইকুয়েশন গুলো, তাদের যে কখন ধরো 3টে ইকুয়েশন দেওয়া থাকবে, তাদের কখন একটা সমাধান থাকবে, কখন অসংখ্য সমাধান থাকবে, কখন মানে কোনো সমাধানই থাকবে না, ওইগুলো বের করা হতো। এবং তোমাদের যে অ্যাডজয়েন্ট, তারপর যে ইনভার্স, এইগুলো যে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, এইগুলো ছিল অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, অর্থাৎ সেটাকে ম্যাট্রিক্সের থার্ড চ্যাপ্টার বলা হয়ে থাকে। কিন্তু ওটা ডিটারমিনেন্টের সরি ম্যাট্রিক্সের সেকেন্ড চ্যাপ্টার বা ডিটারমিনেন্টের থার্ড চ্যাপ্টার ওইখানেই দেওয়া রয়েছে ওটা, এবং ওটা ম্যাট্রিক্সের সেকেন্ড চ্যাপ্টার। তো ওই চ্যাপ্টারটা আমাদের বাকি রয়েছে। তো ডিটারমিনেন্টের টোটাল 3টে পার্টের মধ্যে আমরা আগে দুটো লেকচারে পার্ট 1টাকে কভার করেছি, এবং পার্ট 1টাকে কভার করার পর ফার্স্ট লেকচারেই পার্ট 1-এর থিওরি কভার হয়ে গেছে, যেখানে আমরা মাইনর, কোফ্যাক্টর, তারপর কোনো একটা নির্ণায়ক কি, তার মান কিভাবে বের করবো, ওই সমস্ত জিনিস দেখেছি, এবং মাইনার কোফ্যাক্টর ওইগুলো দেখেছি। দেন আমরা কি করেছি, দেন আমরা ওই রিলেটেড যে লেভেল 1 এমসিকিউ যেগুলো ছিল এসএন দে বইয়ে, সেগুলো আমরা সলভ করেছি। দেন আমরা আজকে ডিটারমিনেন্টের পার্ট 2 অর্থাৎ ডিটারমিনেন্টের যে সেকেন্ড চ্যাপ্টারটা রয়েছে, সেই সেকেন্ড চ্যাপ্টারে আজকে আমরা কিছুটা থিওরি করব। এবং এই সেকেন্ড চ্যাপ্টারে তোমাদের তিনটে মেনলি থিওরি টপিক তিনটে রয়েছে। এক হচ্ছে এডিশন অফ ডিটারমিনেন্ট, 2 হচ্ছে ডিটারমিনেন্টের কিছু নির্ণায়কের কিছু প্রপার্টি দেখবো, আর 3 হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট, অর্থাৎ দুটো নির্ণায়ককে আমরা যখন গুণ করবো, দুটো ম্যাট্রিক্সের গুণ করেছিলাম, এখন দুটো নির্ণায়কের গুণ করব। তো ওই পার্টটা আমি আজকের লেকচারে নেবো না, ওই পার্টটা এর পরের লেকচার, অর্থাৎ এটা তোমরা সোমবার এই লেকচারটা পাচ্ছ, এবং বুধবার করে তোমরা বুধবার দিন পাবে নির্ণায়কের মানে এরপরে যে লেকচার, অর্থাৎ মাল্টিপ্লিকেশন অফ টু ডিটারমিনেন্ট, ওই লেকচারটা কিন্তু তোমরা পাবে। এবং সেটা তোমরা কবে পাচ্ছ, সেটা তোমরা কিন্তু বুধবার দিন পাবে। ওকে, এবং এই সপ্তাহেই তোমরা বুধবার দিন এটা পাওয়ার পর তারপর তোমরা কি পাবে, তারপর তোমরা শুক্রবার, আই থিঙ্ক শুক্রবার দিন তোমরা যে ম্যাট্রিক্সের, তো আগে শুক্রবার আমরা ম্যাট্রিক্সের এটা করেছিলাম, যে ফার্স্ট 3টে সেটের এবিটি এর এমসিকিউ গুলো সলভ করেছিলাম। ফার্স্ট 3টে সেটের ম্যাট্রিক্স থেকে যা কোশ্চেন ছিল, এরপরে আমরা 5টা সেট করব বলেছি, এবং সেটা শুক্রবার দিন তোমরা সেই লেকচারটা পাবে। তো তোমাদের এই সপ্তাহে মোট 3টে লেকচার যাচ্ছে। এবং তারপর মানে যে রবিবার তোমরা এমসিকিউ এক্সপ্রেসের ম্যাট্রিক্সের ওপর টপ 15 কোশ্চেনের একটা লেকচার পাবে। তো এইভাবে কিন্তু তোমাদের 12-এর কিন্তু এই উইকে 4টে লেকচার রয়েছে, ধরতেই পারি আমি, এবং ডিটারমিনেন্টের ওপর দুটো এবং ম্যাট্রিক্সের ওপর দুটো। ওকে, তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস। এবং আজকের ক্লাস নির্ণায়কে দেখতে পাচ্ছ লেকচার 3। কি কি টপিক আমরা আজকে কভার করব না, আজকে আমরা দুটো টপিক কভার করব। এক হচ্ছে অ্যাডিশন অফ ডিটারমিনেন্ট, অর্থাৎ দুটো ডিটারমিনেন্টকে যখন আমরা যোগ করব তখন কিভাবে যোগ হবে সেটা আমরা দেখব। তারপর আমরা প্রপার্টিজ অফ ডিটারমিনেন্টে যাব, এবং এই রিলেটেড যা এক্সাম্পল আমরা পাবো, সেই এক্সাম্পল অর্থাৎ প্রপার্টিগুলো করার সাথে সাথে তো আমরা এক্সাম্পল করব অবশ্যই, সেটা নিয়ে কোনো চাপ নেই। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করছি মেন যে টপিকে আমরা চলে এসেছি, এডিশন অফ ডিটারমিনেন্ট। ওকে, এডিশন অফ ডিটারমিনেন্ট অর্থাৎ দুটি নির্ণায়কের যোগ আমরা কিভাবে করব। দুটি নির্ণায়কের যোগ আমরা কিভাবে, দুই বা ততোধিক নির্ণায়কের যোগ হতে পারে, অর্থাৎ দুটো করব তারপর আর একটার সাথে করব। দুটো নির্ণায়কের যোগ কিভাবে করব না, দুটো নির্ণায়কের যোগ মানে হচ্ছে গিয়ে নির্ণায়ক দ্বয়ের যে কোনো একটি দুটি নির্ণায়কের যোগ মানে কি সেইটা তোমরা ভালোভাবে, এখানে কিন্তু সেই যে দুটো ম্যাট্রিক্সের যোগ যেরকম হচ্ছিল সেরকম না, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের যোগ হতে হলে দুজনের ক্রম সেম হতো, এবং অনুরূপ পদগুলি যোগ হয়ে অনুরূপ পদগুলি পেতাম, অনুরূপ পদগুলি যোগ হয়ে অনুরূপ পদগুলি পেতাম। ওকে, বাট এই ক্ষেত্রে কিন্তু এতটা সহজভাবে কিন্তু এই যোগটা হবে না। তাই কিন্তু ম্যাট্রিক্সের যোগ এরকম ভেবে কখনো যোগটাকে করতে যাবে না, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে। ওকে, সেই জন্য ম্যাট্রিক্সের যোগ এরকম ভেবে কিন্তু কখনো করবে না। কিভাবে হবে সেই নিয়মটা আমি প্রথমে লিখছি, যে দুটি নির্ণায়কের যোগ মানে হচ্ছে দুটি নির্ণায়কের যোগ মানে নির্ণায়ক দ্বয়ের যে কোনো একটি সারি বা স্তম্ভের যোগ
স্তম্ভের যোগ যেখানে যেখানে কি বলেছে না, যেখানে নির্ণায়ক দ্বয়ের অপর দুটি সারি বা স্তম্ভ একই থাকবে। অর্থাৎ হয়তো লেখাটা তোমরা পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়নি, বাট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কি বলছে না, দুটো নির্ণায়কের যোগ মানে কি হবে, এটা হচ্ছে কি নিয়ম। কিভাবে যোগ করব না, দুটি নির্ণায়কের যোগ মানে নির্ণায়ক দ্বয়ে যে কোনো একটা সারিকে আমরা যোগ করব অথবা নির্ণায়ক দ্বয়ে যে কোনো একটা স্তম্ভকে আমরা যোগ করব। যোগটা তখনই পসিবল হবে যখন যে সারিটিকে আমরা যোগ করছি সেই সারিটি বাদ দিয়ে বাকি যে দুটি সারি থাকবে, অর্থাৎ থার্ড অর্ডার হতে পারে, সেকেন্ড অর্ডার হলে একটা সারি যোগ করব, একটা সারি বা একটা স্তম্ভ দুজনের সমান হতে হবে। বাট আমি থার্ড অর্ডারের ক্ষেত্রে একটা বলছি, অপর সারি বা স্তম্ভগুলি একই থাকবে। যে কোনো একটি সারি বা স্তম্ভের যোগ, আমি এখানে দুটি না লিখে অপর সারি বা স্তম্ভ গুলি এখানে লিখেছি, তাহলে এখানে তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ অপর দুটি লিখলে সেটা তৃতীয় ক্রমটাকে বোঝাচ্ছে। তো কি বলছে যে নির্ণায়ক দ্বয়ে দুটি নির্ণায়কের যোগ মানে কি না, দুটি নির্ণায়কের যোগ মানে নির্ণায়ক দ্বয়ে যে কোনো একটা সারি বা স্তম্ভের যোগ হবে। কখন যোগ হবে না, যোগটা তখনই পসিবল যখন যে সারিটার আমরা যোগ করছি বা যে স্তম্ভটা যোগ করছি ওই সারি বা ওই স্তম্ভটি বাদ দিয়ে বাকি যে সারি বা স্তম্ভগুলি থাকবে তাদেরকে কিন্তু সমান হতে হবে। তাদেরকে কখন সমান হবে না, দুটো নির্ণায়কের ক্ষেত্রেই সমান হবে। অর্থাৎ এক্সাম্পল যদি আমরা নিই সাপোজ এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই, ওকে, এর সাথে আমরা যোগ করব পি কিউ আর কে আমরা বলছি যে রো আর1 সারি, দুজনের আর1 সারিকে যোগ করতে হবে। তাহলে কি হতে হবে, তাহলে এর যে আর1 সারিটাকে আমরা যোগ করব এর আর1 সারির সাথে, তাহলে কন্ডিশনটা কি না, আর1 সারির সাথে তো যোগ করব, ঠিক আছে, বাট বাকি যে দুটো সারি রয়েছে অর্থাৎ সেই সারিটি বাদ দিয়ে অপর সারি বা স্তম্ভগুলি একই থাকবে। এর যে সারি দুটি যা রয়েছে এর সারি দুটিও কিন্তু তাই থাকতে হবে, অর্থাৎ এইটা হতে হবে। তাহলে কি হবে, তাহলে যোগটা হবে এর ফার্স্টের সাথে এর ফার্স্ট যোগ হবে, এর সেকেন্ড যোগ হবে, থার্ড যোগ হবে, বাকি দুটি সারি অ্যাজ ইট ইজ যা থাকবে তাই থাকবে, জি এইচ আই অর্থাৎ এ প্লাস পি বি প্লাস কিউ সি প্লাস আর। বাস এইটাই হচ্ছে কি তোমাদের দুটি নির্ণায়কের যোগফলের নিয়ম। তাহলে আশা করছি এই জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি যে দুটি নির্ণায়কের যোগটা কিভাবে হবে না, দুটি নির্ণায়কের যোগ হবে এইভাবে যে দুটি নির্ণায়কের যোগ আমরা তখনই করতে পারবো যখন নির্ণায়ক দুটির ক্ষেত্রে একটি সারি বা একটি স্তম্ভই যোগ করতে পারবো আমরা। কখন যোগ করব না, যখন বাকি সারি বা স্তম্ভগুলি দুটি নির্ণায়কের ক্ষেত্রে সমান থাকবে। যেমন দেখো এই দুটো যদি নির্ণায়ককে আমরা যোগ করি তাহলে তোমরা কখনো এইটা করবে না যে এ প্লাস পি ডি প্লাস এখানে যাই কিছু দিয়ে দিল জি প্লাস এখানে যাই কিছু দিয়ে দিল, সেটা করবে না। অর্থাৎ ডি প্লাস ডি টু ডি, জি প্লাস জি টু জি, এইগুলো করবে না। এই নিয়মটাকে সবসময় মনে রাখবে যে দুটি নির্ণায়কের ক্ষেত্রে যোগ আমরা যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভই যোগ করতে পারবো। কখন যোগ করতে পারবো না, যখন দুটি নির্ণায়কের ক্ষেত্রে বাকি সারি বা স্তম্ভগুলি সমান। যেমন এর ক্ষেত্রে আমরা এই দুটো সারিকে যোগ করব, ওকে, এর আর1 সারি এর আর1 সারিকে যোগ করব। কখন যোগ করবো না, যখন বাকি দুটি সারি সমান থাকবে। অর্থাৎ সারি যোগ করছে মানে স্তম্ভ সমান হলে চলবে না, সারি যোগ করছে মানে বাকি সারিগুলিকে সমান হতে হবে। তাহলে এর বাকি সারি রয়েছে আর2 আর3, তাহলে আর2 আর3 কে এর আর2 আর3 সাথে সমান হতে হবে। অর্থাৎ এর আর2 কে এর আর2 সাথে সমান হতে হবে, এর আর3 কে এর আর3 সাথে সমান হতে হবে। তখন এই দুজন কিন্তু যোগ করার পরে এই দুটো সারি যা আছে তা থাকবে এবং প্রথম সারিগুলি যোগ হয়ে যাবে। বাস এইভাবে আমরা বুঝতে পারলাম। আর একটা এক্সাম্পল আমরা নিলে আশা করছি এই জিনিসটা পুরোপুরি ভাবে ক্লিয়ার করতে পারবো। সবসময় এই ডেফিনেশনটাকে মনে রাখবে যে দুটো নির্ণায়কের ক্ষেত্রে দুটো নির্ণায়কের যোগ মানে কি না, দুটি নির্ণায়কের যোগ মানে হচ্ছে নির্ণায়ক দ্বয়ে যে কোনো একটি সারি বা যে কোনো একটি স্তম্ভের যোগ। যখন নির্ণায়ক দ্বয়ের ক্ষেত্রে অপর সারি বা স্তম্ভগুলি সমান থাকবে, ওকে। তাহলে তোমাদের সাপোজ দিয়ে দিয়েছে আমাদের যেটা আমার পিপিটিতে কোশ্চেনটা রয়েছে -1 2 3 0 3 9, ডেল্টা ইকুয়াল টু দিয়েছে -1 2 3 0 3 9, আর কি বলেছে 039 101, ওকে 101। আর ডেল্টা 1 বলে দিয়েছে, সেটা কত, ডেল্টা 1 বলে দিয়েছে 5 2 3 4 3 9 301, 5 2 3 4 3 9 301। তোমাকে কিন্তু বলে দেবে না যে কোন সারি বা কোন স্তম্ভটাকে যোগ করতে হবে, সেটা তুমি বুঝবে কোন সারি বা স্তম্ভ থেকে। ডেল্টা প্লাস ডেল্টা 1 কি হবে, ডেল্টা প্লাস ডেল্টা 1 আমরা করবো। তাহলে এখন আমরা দেখি যে কোন সারি বা কোন স্তম্ভটা সমান রয়েছে।
তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে 2 3 2 3 3 9 3 9 0 1 অর্থাৎ এর C2 সাথে সমান, এর C3 সাথে সমান রয়েছে। তার মানে আমরা দেখতে পেলাম যে দুটো স্তম্ভ সমান রয়েছে, তার মানে আমরা অপর একটা স্তম্ভকে দুজনের ক্ষেত্রে যোগ করতে পারি। তাহলে অপর একটা স্তম্ভকে যোগ করব, তাহলে যেগুলো সমান রয়েছে সেগুলোকে লিখে নেব, 2 3 3 9 0 1 কে লিখে নিলাম। অপর স্তম্ভটিকে আমরা অনুরূপ পদগুলি, অপর স্তম্ভের অনুরূপ পদগুলি যোগ হবে। তাহলে অপর স্তম্ভের অনুরূপ পদ এখানে -1 এর সাথে 5 যোগ হবে, তাহলে -1 + 5 4 হয়ে যাবে। 0 সাথে যোগ হবে 4, তাহলে 0 + 4 4 হয়ে যাবে, এবং 1 এর সাথে যোগ হবে 3, তাহলে 1 + 3 4 হবে। যদি এখানে দুটো সারি সমান থাকতো তাহলে অপর যে তৃতীয় যে সারিটি, যেটা দুজনের ক্ষেত্রে আলাদা রয়েছে, সেই সারিটির যোগ হতো। তাহলে এইভাবে, তাহলে আরেকবার আমি রিপিট করছি যে দুটি নির্ণায়কের যোগ মানে কি না, দুটি নির্ণায়কের যোগ মানে হচ্ছে নির্ণায়ক দ্বয়ের ক্ষেত্রে, দুটি নির্ণায়কের যোগ মানে নির্ণায়ক দ্বয়ের ক্ষেত্রে যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভ যোগ হবে। কখন যোগ হবে না, যখন বাকি সারি বা স্তম্ভগুলি দুটি নির্ণায়কের ক্ষেত্রে একই থাকবে। তাহলে এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে দুটি নির্ণায়কের যোগ মানে কি হচ্ছে, দুটি নির্ণায়কের যোগ মানে এর যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভ যোগ হবে। তাহলে যে কোনো একটা সারি, যে কোনো একটা স্তম্ভ মানে আমি এই স্তম্ভটাকে যোগ করছি, কখন যোগ করতে পারবো না, যখন দুজনের ক্ষেত্রে বাকি সারি বা স্তম্ভগুলি একই হবে। তাহলে এর ক্ষেত্রে দুটি স্তম্ভ যা রয়েছে, এর ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি দুটি স্তম্ভ সেম রয়েছে। যখনই সেম থাকবে তখনই বাকি যে যে স্তম্ভ বা যে সারিটা সমান নয়, ওই সারি বা স্তম্ভে যোগ হবে, নতুবা কিন্তু হবে না। দেখতে পাচ্ছি যে এখানে একটা স্তম্ভ সমান রয়েছে, বাকি দুটো স্তম্ভ আলাদা রয়েছে, সেটা হবে না। একটা স্তম্ভ আলাদা থাকবে বা একটা সারি আলাদা থাকবে, বাকি দুটি সারি বা বাকি দুটি স্তম্ভ সমান থাকবে তৃতীয় ক্রমের নির্ণায়ক দুটি যোগের ক্ষেত্রে। ওকে, তাহলে আশা করছি তোমাদের যোগের যে জিনিসটা বোঝাতে পেরেছি। এরপরে যখন আমরা আরো কোশ্চেন করব তখন আরো ভালোভাবে ক্লিয়ার হবে, তখন আরেকবার রিভাইজ হয়ে যাবে। আবার এবিটিএ যখন করব তখন আরো রিভাইজ হবে, রিভাইজ হতে থাকবে। জিনিসগুলোকে রিভাইজ করলে একবারে সম্পূর্ণ ক্লিয়ার হবে না, জিনিসগুলোকে রিভাইজ করতে থাকলে তখনই একমাত্র ক্লিয়ার হবে। ওকে, তো জিনিসগুলোকে তোমাদের ডেলি কিন্তু রেগুলার বেসিসে রিভাইজ করতে হবে। ওকে, ডেলি 10 মিনিট 15 মিনিট করে টপিকগুলো রিভাইজ করতে হবে। এরপরে আমরা চলে আসছি এডিশন অফ ডিটারমিনেন্ট, তাহলে হলো এরপরে আমরা চলে আসছি প্রপার্টিজ অফ ডিটারমিনেন্টে। প্রপার্টি কার না ভালো লাগে, প্রপার্টি সবার ভালো লাগে, তাহলে এখানেও কিন্তু তোমাকে প্রপার্টি গুলো ভালো লাগতে হবে। কারণ কি, প্রপার্টি একটা পেয়ে যাওয়া মানে খুবই একটা ভালো ভাগ্যের ব্যাপার। ভাগ্য যদি ভালো থাকে প্রপার্টিটা তুমি পেয়ে যেতে পারো। তাহলে সেইটা হচ্ছে কি, যে প্রপার্টি তো সবার ভালো লাগে, সেমনি নির্ণায়কেরও কিন্তু প্রপার্টিটা ভালো লাগে। তাহলে যখন প্রপার্টি ভালো লাগে তাহলে আমাদের পড়তে হবে। তাহলে কি বলেছে না, প্রপার্টি এখানে আমরা টোটাল 6টা প্রপার্টি ডিসকাস করব। কি কি সেই 6টা প্রপার্টি? প্রথমে আমরা আসছি প্রপার্টি নাম্বার 1-এ। একটা একটা করে প্রপার্টি আমি ডিসকাস করব এবং খুব ভালোভাবে কিন্তু মন দিয়ে বুঝবে প্রপার্টি গুলো। প্রপার্টি নাম্বার 1 কি রয়েছে? প্রপার্টি নাম্বার 1 বলছে যে কোনো একটা নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভ বরাবর প্রত্যেকটি পদ, অর্থাৎ যে কোনো একটি নির্ণায়কের, মন দিয়ে শুনবে, কোনো একটি নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটি স্তম্ভের প্রত্যেকটি পদ যদি শূন্য হয় তাহলে সেই নির্ণায়কটির মান সর্বদা শূন্য হবে। তাহলে কি বললাম না, কোনো একটি নির্ণায়কের যে কোনো একটি সারি বা যে কোনো একটি স্তম্ভের প্রত্যেকটি পদ যদি শূন্য হয় তাহলে নির্ণায়কটির মান কিন্তু সর্বদা শূন্য হবে। তাহলে জিনিসটা বুঝতে পেরেছ যে কি না, কোনো একটি নির্ণায়কের, জিনিসটা লিখছি তখনই তোমরা বুঝতে পারবে, কোনো নির্ণায়কের যে কোনো একটি সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদ, যে কোনো একটি সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদ শূন্য হলে নির্ণায়কটির মান সর্বদা শূন্য হবে, তাহলে তোমরা বলবে যে দাদা নির্ণায়কটির মান সর্বদা শূন্য হবে বলে দিতে পারবো? দেখো, এটা আমি বলছি না, এটা বইতে বলছে, প্রুফ আমরা করব। নির্ণায়কটির মান সর্বদা শূন্য কি করে হচ্ছে? যে কোনো একটা সারি বা স্তম্ভ, দেখো কোনো একটা নির্ণায়ককে আমরা মানে বিস্তৃত কতভাবে করতে পারি, কোনো একটা নির্ণায়ককে আমরা এক্সপ্যান্ড করতে পারি 6 ভাবে। হয় 3টে সারির সাপেক্ষে করতে পারি, নয়তো 3টে স্তম্ভের সাপেক্ষে। এখন 3টে সারি বা 3টে স্তম্ভের সাপেক্ষে করছি মানে যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভ যদি 0 হয়ে যায় এবং ওই সারি এবং ওই স্তম্ভ, অর্থাৎ যেই সারি বা যেই স্তম্ভ বরাবর 0 রয়েছে, যদি ওই সারি বা ওই স্তম্ভ বরাবরই আমি বিস্তৃত করি তাহলে তো আমার শূন্য এসে যাচ্ছে, অর্থাৎ শূন্য গুলো দিয়ে গুণ হবে, তাহলে তো আমার শূন্য এসে যাবে। তাহলে যদি না ক্লিয়ার হয়ে থাকে এক্সাম্পল দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে।
সাপোজ ডেল্টা ইকুয়াল টু রয়েছে 0 1 2 5 0 3 0 0 0। ওকে, কখনো কিন্তু এইগুলো বরাবর করতে হবে না, তাহলে এটার মান আমি 0 হবে ইজিলি বলতে পারছি। তো তোমরা বলবে যে দাদা এটা তো তুমি ডিটারমিনেন্টটা 0 করে দিলে, কিভাবে 0 করলে? দেখো আমি তোমাদের বলবো যে আমরা কি বললাম প্রপার্টি ওয়ানটাতে, না প্রপার্টি ওয়ানটাতে বললাম যে কোনো নির্ণায়কের যে কোনো একটি সারি বা যে কোনো একটি স্তম্ভের প্রত্যেকটি পদ যদি শূন্য হয় তাহলে নির্ণায়কটির মান সর্বদা শূন্য হবে। তাহলে দেখো একটি কলাম বরাবর প্রত্যেকটি পদ শূন্য রয়েছে, তাহলে আমরা কিন্তু এটাকে শূন্য বলতে পারছি। তোমরা বলবে যে না আমরা বিশ্বাস করবো না, ঠিক আছে আমি তোমাদেরকে প্রুফ করে দেখাচ্ছি। এমনি তোমরা ডিটারমিনেন্টটাকে এমনি এক্সপ্যান্ড করো, তাহলে এক্সপ্যান্ড যদি করি তাহলে কি পাবো না 0 ইন্টু এখানে 0 ইন্টু সামথিং পাবো, তাহলে সেটা তো 0 হবে, ছেড়ে দিলাম। হ্যাঁ, তারপরে আমরা মাইনাস 5 ইন্টু সামথিং পাবো, সেটাকে লিখবো, আবার 0 ইন্টু সামথিং পাবো, সেটাও 0 হবে। তাহলে -5 ইন্টু সামথিং মানে এই সারি এই কলামটা পর্যন্ত, তাহলে 1 ইন্টু 0 0, -2 ইন্টু 0 0, তাহলে এটা 0, 5 ইন্টু 0 0। তাহলে দেখো এক্সপেন্ড করেও কিন্তু আমরা ডিটারমিনেন্টের ভ্যালু কত পেলাম না, এক্সপেন্ড করেও কিন্তু আমরা ডিটারমিনেন্টের ভ্যালু কিন্তু শূন্য পাচ্ছি। তাহলে এখন নিশ্চয়ই তোমাদের এটা প্রুফ হয়ে গেল যে হ্যাঁ দাদা যে কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটি স্তম্ভ বরাবর প্রত্যেকটি পদ যদি শূন্য হয় তাহলে কিন্তু যে নির্ণায়কটির মান সর্বদা শূন্য হবে, আমাদের এক্সপেন্ড করার প্রয়োজন পড়বে না। ওকে, আরো একটা কেসে নির্ণায়কটির মান সর্বদা শূন্য হবে, সেটা আমরা প্রপার্টি নাম্বার 4-এ গিয়ে পড়বো। তো সেটা ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে, যদিও তোমাদের যদি চ্যাপ্টারগুলো পড়া হয়ে গিয়ে থাকে তোমরা জানবে নিশ্চয়ই যে কখন হয় সেটা। তবে আমি সেটা যখন প্রপার্টি নাম্বার 4-এ যাব তখন ডিটেলসে ডিসকাস করবো, এবং যতগুলো প্রপার্টি রয়েছে তাদের মধ্যে এই প্রপার্টিটা অর্থাৎ প্রপার্টি 1, প্রপার্টি 4 আর একটা প্রপার্টি 6 আমি বলবো। এই তিনটে প্রপার্টি কিন্তু মানে 6টা প্রপার্টির মধ্যে 3টে প্রপার্টি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেই প্রপার্টিগুলো তোমার প্রতিনিয়ত নির্ণায়কের যে কোনো অঙ্ক করার জন্য কাজে লাগবে। সুতরাং এই প্রপার্টিগুলোকে কিন্তু পুরো মাথায় গেঁথে রাখতে হবে। এরপরে আমরা চলে আসছি প্রপার্টি নাম্বার 2-তে। প্রপার্টি নাম্বার 2টা কি বলেছে না, প্রপার্টি নাম্বার 2টা তোমাদের বলেছে যে কোনো একটা নির্ণায়কে সারি অথবা স্তম্ভগুলিকে মানে যেটা বলছে যে কোনো একটা নির্ণায়কে সারিগুলিকে স্তম্ভে বা স্তম্ভগুলিকে সারিতে পরিবর্তিত করার ফলে নির্ণায়কটির মান কখনো পরিবর্তন হয় না, বরং অপরিবর্তিত থাকে। এটার মানে কি না, এটার মানে বলতে চাইছে কোনো একটা নির্ণায়ক সাপোজ আমাদের এটা রয়েছে। ওকে, আমি সেটা লিখছি না, আর সেটা লিখলে অনেকটা টাইম যাবে। প্রপার্টিগুলো তোমরা পিপিটিতে পেয়ে যাবে। কোনো একটা নির্ণায়ক দিয়ে দিয়েছে সাপোজ কি না, সাপোজ দিয়ে দিয়েছে ABCDEFGHI। ওকে, এইটা একটা নির্ণায়ক দিয়েছে। এখন কি বলছে না, এখন আমি যেটা লিখেছি সেটা হচ্ছে কি এইটা লিখেছি আমি যে ডিটারমিনেন্ট অফ এ একটা ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ। ওকে, কারণ দেখো এ ট্রান্সপোজ মানে কি, এ ট্রান্সপোজ মানে হচ্ছে যে এ যেটা আমাদের থাকবে তার উল্টোটা, অর্থাৎ তার সারিগুলিকে, অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স হলে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ কি হতো না, তার যে সারিগুলিকে স্তম্ভে পরিবর্তন করতাম, স্তম্ভগুলিকে সারিতে পরিবর্তন করতাম। আমি তো সেটাই বলছি যে কোনো একটা নির্ণায়কের ক্ষেত্রে সারিগুলিকে স্তম্ভে এবং স্তম্ভগুলিকে সারিতে পরিবর্তন করার ফলে নির্ণায়কটির মানের কোনো পরিবর্তন হয় না, বরং অপরিবর্তিত থাকে। ওকে, তাহলে আমি যদি এটাকে দেখি, তাহলে এটা যদি এ ম্যাট্রিক্স আমাদের হয়ে থাকে তাহলে ডিটারমিনেন্ট অফ এ এটা হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ এ, তাহলে এটা হয়ে যাবে। এখন ডিটারমিনেন্ট অফ যদি এ ট্রান্সপোজ করি তাহলে এ ট্রান্সপোজটা কি হতে পারে, এ ট্রান্সপোজটা আমাদের সারিগুলোকে স্তম্ভ করব ABCDEFGHI। ওকে, তাহলে দেখো এখন তোমরা বলবে যে কি করে দুজনের মান সমান হচ্ছে, এর ক্ষেত্রে এটা সারি রয়েছে এর ক্ষেত্রে এটা স্তম্ভ রয়েছে, কি করে সমান হচ্ছে দাদা তুমি একটু বুঝিয়ে বলো। দেখো কি করে সমান হবে, আমি যদি এটাকে এক্সপেন্ড করি ডিটারমিনেন্ট অফ একে, আমি সাপোজ এই সারির রেসপেক্টে এক্সপেন্ড করছি, তাহলে এই সারির রেসপেক্টে এক্সপেন্ড করলে আমরা কি পাবো, এ ইন্টু EI মাইনাস HF, তারপর মাইনাস বি ইন্টু DI মাইনাস GF প্লাস সি ইন্টু DH মাইনাস GE। ওকে, বা EG। তাহলে এইটা পাচ্ছি। এখন এইটাকে তুমি মানে গুণ করে তারপর গুণ করে দেখবে কাটাকুটি তো কোনোটা হবে না, তাহলে গুণ মানে তোমরা এইগুলোকে এর সাথে এগুলোকে বির সাথে এগুলোকে সির সাথে এগুলোকে গুণ করে তোমরা যখন সাজিয়ে লিখবে তখন দেখবে এটার মান যা আসছে, এবং এখান থেকে দেখো এটাকে আমি ABC বরাবর এক্সপ্যান্ড করলাম,
এটাকেও আমি এ বি সি এই কলাম বরাবর এক্সপ্যান্ড, দেখো তোমরা বলবে কেন এটাকেও সারি বরাবর এক্সপ্যান্ড করলে কি আমরা কি পাবো না কি পাবো, বাট আমি এই বরাবর এই করছি যাতে কলাম বরাবর করছি যাতে এই যে টোটাল পদগুলো এবং এই পদগুলো যাতে সমান আসে, এবং সেক্ষেত্রেও সমান আসবে যে সারি বরাবর। দেখো কোনো একটা নির্ণায়ককে আমরা 6 ভাবে এক্সপ্যান্ড করতে পারি, তাহলে একে আমরা যেভাবে এক্সপ্যান্ড করছি একেও আমরা আলাদাভাবে এক্সপ্যান্ড করলেও কি হলো, বাট আমরা ভ্যালু তো সেম পাবো। একে এই ম্যাট্রিক্সটাকে আমরা এই সারি বরাবর করছি, একে এই স্তম্ভ বরাবর করছি, বাট আলটিমেট ভ্যালু আমরা সেম পাবো। তাহলে তাই যদি করি এই বরাবর, তাহলে দেখবে এ ইন্টু আমরা পাচ্ছি ইআই মাইনাস এইচ এফ, দেখো এ ইন্টু ইআই মাইনাস এইচ এফ মাইনাস বি ইন্টু ডিআই মাইনাস জিএফ, ডিআই মাইনাস জিএফ প্লাস সি ইন্টু আমরা পেয়ে যাচ্ছি ডিএইচ মাইনাস ইজি, ডিএইচ মাইনাস ইজি, দেখো সেম পাচ্ছে ডিআই মাইনাস জিএফ, ডিএইচ মাইনাস ইজি সেম পাচ্ছি, ডিএইচ মাইনাস ইজি বা জি সেম পাচ্ছি। তাহলে আমি সেটাই বললাম যে কোনো একটা কি বললাম, প্রপার্টি নাম্বার 2টা মাথায় গেঁথে রাখবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রপার্টি। প্রপার্টি নাম্বার 2টা কি না, কোনো একটা নির্ণায়কের সমস্ত সারিগুলিকে স্তম্ভে এবং সমস্ত স্তম্ভগুলিকে সারিতে পরিবর্তন করার ফলে নতুন যে নির্ণায়কটি পাবো আমরা সেই নির্ণায়কটি এবং আগের নির্ণায়কটির মান সর্বদা সমান থাকবে। তাহলে কি না কোনো একটা নির্ণায়কের সারি ও স্তম্ভগুলিকে পরস্পর ইন্টারচেঞ্জ করার ফলে, অর্থাৎ পরস্পর যে আমরা তার অবস্থান পরিবর্তনের ফলে আমরা যে নির্ণায়কটি পেয়ে থাকি সেই নির্ণায়কের মান কিন্তু আগের নির্ণায়কের মানের সাথে সমান হয়, অর্থাৎ এ ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ বা ডেল্টা ইকুয়াল টু ডেল্টা ট্রান্সপোজ আমরা বলতে পারি। ওকে, এই জিনিসটা কিন্তু মাথায় খেয়াল রাখবে যে ডিটারমিনেন্ট অফ এ, আমি ম্যাট্রিক্স পড়ানোর সময় বলেছিলাম যে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ হয়, এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি। ওকে, তাহলে আশা করছি প্রপার্টি নাম্বার 2টা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। দেখো প্রপার্টি গুলো আহামরি কোনো কঠিন নয়, সহজ প্রপার্টি, জাস্ট তোমাকে বুঝতে হবে জিনিসটা, প্র্যাকটিক্যালি বুঝতে হবে, করে করে বুঝতে হবে। দেখো আমরা প্রপার্টি নাম্বার 2টা কি বললাম যে পড়ে আমরা কিন্তু কিছু সেভাবে পুরোটা ক্লিয়ার হবে না, আমাদেরকে কিন্তু সেগুলো খাতায় লিখে করে দেখতে হবে যে হচ্ছে কি। এরপরে আমরা আসছি প্রপার্টি নাম্বার 3তে। ওকে, তাহলে প্রপার্টি নাম্বার 3টা আমাদের কি রয়েছে না, প্রপার্টি নাম্বার 3টা আমাদের রয়েছে, ভিডিও পজ হয়ে গেছিল যাই হোক, তো প্রপার্টি নাম্বার 3টা আমাদের রয়েছে যে এই কি বলছে না, প্রপার্টি নাম্বার 3টা যে কোনো নির্ণায়কের ক্ষেত্রে, আমি এটা লিখছি কারণ না লিখলে এটা তোমাদের বলে বোঝাতে পারবো না আমরা, কারণ লিখে লাইন বাই লাইন আমি বোঝাবো। কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি বা স্তম্ভের পরস্পর স্থান পরিবর্তন করলে নির্ণায়কটির সাংখ্যমানের কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না, বরং চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ কার চিহ্নে, সাংখ্যমানের চিহ্নের। ওকে, শুধু চিহ্নের পরিবর্তন হয় বরং চিহ্নের পরিবর্তন হয়। ওকে, ভিডিও পজ হচ্ছে কিনা আমাকে মাঝে মাঝে দেখতে হবে, কারণ ভিডিও পজ হয়ে গেলে তোমাদেরই অসুবিধা এবং আমার তো বেকার টাইমটা যাবে। প্রপার্টি নাম্বার 3টা তাহলে কি বলছে না, প্রপার্টি নাম্বার 3টা আমাদের বলছে যে কোনো একটা নির্ণায়কের যে কোনো দুটি সারি, কোনো একটা নির্ণায়কের যে কোনো দুটি সারি বা স্তম্ভের পরস্পর স্থান বিনিময় করলে, তাহলে যে কোনো দুটি সারি নিতে হবে অথবা যে কোনো দুটি স্তম্ভ, প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ড মন দিয়ে বুঝে মাথায় ঢোকাবে। ওকে, কি বলেছে, কোনো একটা প্রত্যেকটা ওয়ার্ড আমরা বুঝবো, কোনো একটা নির্ণায়কের, ঠিক আছে, কোনো একটা নির্ণায়ক আমরা ধরে নিলাম, তার যে কোনো দুটো সারি আমরা নিতে পারি বা যে কোনো দুটো স্তম্ভ আমরা নিতে পারি। ওকে, তাহলে যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভ আমরা যদি নিই এবং তাদের যদি স্থান বিনিময় করি, অর্থাৎ স্থান বিনিময় মানে কেমন, আমি সাপোজ দুটো সারি R1 ও R3 নিলাম, সাপোজ দুটো কলাম C1 ও C2 নিলাম, এখন ইন্টারচেঞ্জ মানে স্থান পরিবর্তন, পরস্পর স্থান পরিবর্তন মানে কি না, R1 এর জায়গায় আমি R3 কে নিয়ে এলাম আর R3 এর জায়গায় আমি R1 কে নিয়ে গেলাম, এবং এক্ষেত্রে C1 এর জায়গায় আমি C2 কে নিয়ে এলাম আর C2 এর জায়গায় আমি C1 কে নিয়ে গেলাম। ওকে, এইটা যদি করি তাহলে এইটা করলে আমাদের নির্ণায়কটির মানের কোনো পরিবর্তন হবে না, মানের মানে সাংখ্য মানের, অর্থাৎ সংখ্যাটা যেটা থাকবে, অর্থাৎ সাপোজ এইটা আগে যেটা ছিল এর নির্ণায়কের মান সাপোজ 6 এসেছিল, এটা যেটা ছিল এর নির্ণায়কের মান সাপোজ -9 এসেছিল, মানে যখন C1 C2 যে যার অরিজিনাল পজিশনে ছিল, বাট যখনই আমরা এদের স্থানটা পরস্পর বিনিময় করলাম, অর্থাৎ C1 এর জায়গায় C2 এবং C2 এর জায়গায় C1 করলাম,
তখন কিন্তু আমাদের এর ভ্যালুটা কিন্তু এসে দাঁড়াবে 9, এবং এক্ষেত্রে যখন R1 R3 ইন্টারচেঞ্জ করলাম তখন এর ক্ষেত্রে ভ্যালুটা এসে দাঁড়াবে -6। অর্থাৎ এটার মানে কি বলতে চাইছে যে কোনো একটা নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভের স্থান পরস্পর বিনিময় করার মানে পরিবর্তন করার ফলে নির্ণায়কটি সাংখ্যমানের কোনো পরিবর্তন হয় না। সাংখ্যমান দেখো 6, এখানেও 6, এখানেও সরি এখানেও 9, এখানেও 9, সাংখ্যমান সেম রয়েছে। কি বলেছে, সাংখ্যমানের কোনো পরিবর্তন হয় না, বরং চিহ্নের পরিবর্তন হয়। চিহ্নের পরিবর্তন হয় মানে কি, এখানে যা চিহ্ন থাকবে এখানে কিন্তু তার উল্টো চিহ্নটা দাও, অর্থাৎ এখানে প্লাস ছিল এখানে মাইনাস হলো, এখানে মাইনাস ছিল এখানে প্লাস, জাস্ট এইটাকে। তাহলে দেখো প্রত্যেকটা লেটার যখন আমরা ধরে ধরে বুঝলাম তখন কিন্তু আমরা ইজিলি বুঝতে পারলাম। তাহলে আরেকবার রিপিট করছি কি না, কোনো একটা নির্ণায়কের যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভের পরস্পর স্থান পরিবর্তন করলে নির্ণায়কটির সাংখ্যমানের কোনো পরিবর্তন হয় না। আগের নির্ণায়কের যা সাংখ্যমান ছিল পরিবর্তন করার পরেও নির্ণায়কটির সাংখ্যমানে কি থাকবে, কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। অর্থাৎ আগের নির্ণায়কটির সাংখ্যমানের যা চিহ্ন ছিল এখানে কিন্তু তার উল্টো চিহ্নটা হয়ে যাবে। ওকে, তাহলে আশা করছি এই লাইনটা বুঝাতে পেরেছি, বাট তবুও পুরোপুরি যদি ক্লিয়ার না হয়ে থাকে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ওকে, উদাহরণ না দিলে ম্যাথামেটিক্সে প্রত্যেকটা জায়গায় উদাহরণ কিন্তু ইম্পর্টেন্ট। উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝতে হবে জিনিসটা, তাহলে কিন্তু না হলে বুঝতে একটু কষ্টকর হয়। সাপোজ একটা আমি নির্ণায়ক ডেল্টা নিয়ে নিচ্ছি 1 3 5 3 5 7 5 7 9, একে আমরা বিস্তৃত করব। এরপরে আমি এখান থেকে করছি R1 R2 কে আমি ইন্টারচেঞ্জ করছি। ওকে, মানে R1 এর জায়গায় R2, R2 এর জায়গায় R1 করার ফলে ডেল্টা যে 1টা আমি পাচ্ছি সেই ডেল্টা 1টা আমার এইরকম দেখতে হচ্ছে। R1 এর জায়গায় R2 কে করবো, R2 জায়গায় R1, তাহলে 3 5 7 উপরকে উঠে যাবে, আর 1 3 5 নিচকে নেমে আসবে, 5 7 9 এখানে হয়ে যাবে। তাহলে একে যদি আমরা এ করি তাহলে 1 × 5 9 45 মাইনাস 7 7 49 মানে -4 আসবে, -4। এরপরে আবার -3 × 3 9 27 মাইনাস 5 7 35 -8 মানে +24, প্লাস 5 × 3 7 21 মাইনাস 25 মানে কত হয় 21 মাইনাস 25 -4, -4 মানে -20। ওকে, -4 মানে কত আসছে -20। তাহলে 5 3 7 21 5 7 এখানে 10 করে দাও। ওকে, 10, কারণ এখন না হলে 0 আসছে তোমরা বুঝতে পারবে না কি না। 1 × 50 মাইনাস 49 মানে 1, -3 × 3 10 30 মাইনাস 35 মানে 3 10 30 মাইনাস 35 মানে -5, আবার -30 প্লাস 15, আর 5 × 3 7 21 মাইনাস 25 মানে কত হয় 21 মাইনাস 25 -4 প্লাস 5 মানে -20। তাহলে 15 কে 16 মাইনাস 20 -4, তাহলে এখানে 4 আসবে। ওকে, এখানে 4 আমি লিখেছি, আমি সেটা এমনি 4 বলে দিলাম, আমি সেটা এক্সপ্লেন করে দেখিয়েছি। 3 × 3 9 27 মাইনাস 7 5 35 -8 মানে -24। এরপরে -5 × 9 মাইনাস 5 5 25 মানে -16 মানে -16 × -5 প্লাস 80। এরপরে 7 × 7 মাইনাস 5 3 15 -8 মানে -56। ওকে, তাহলে এখন যদি বলি, ও সরি এখানে 9 না এখানে 10 হবে, আমি এখানে 10 করেছি এখানে 10 করতে ভুলেছি, সরি। তো 3 × 3 10 30 মাইনাস 35 মানে -5 মানে -15, -15। ওকে, এরপরে কি রয়েছে, এরপরে -30 মাইনাস 20 -15 5 × 10 মাইনাস 25 -15 মানে -5 প্লাস 75। এরপরে আছে 7 × 7 মাইনাস 15 -8 মানে -56। ওকে, তো দেখো 56 15 71 হচ্ছে, 56 14 70 15 71 দেখো 4 আসছে, 75 মাইনাস 71 4। তাহলে দেখো আমরা 4 প্রুভ করতে পারলাম। তাহলে দেখো প্রথমে আমি কি করলাম, আমি যে একটা নির্ণায়কের ক্ষেত্রে দুটো সারির স্থান পরস্পর স্থান বিনিময় করলাম, অর্থাৎ R1 এর জায়গায় R2, R2 জায়গায় R1 করলাম। তার ফলে কি হলো না, আগের নির্ণায়কটি যা মান ছিল সাংখ্যমান, পরের নির্ণায়কটি হল সাংখ্যমান কিন্তু একই রয়েছে। আগেরটার ক্ষেত্রে 4 ছিল সাংখ্যমান, পরেরটার ক্ষেত্রেও 4 রয়েছে, জাস্ট কি হয়েছে চিহ্নের পরিবর্তন হয়েছে। আগেরটার ক্ষেত্রে -4 ছিল এখানে +4, জাস্ট এইটা মনে রাখবে। তাহলে আরেকবার রিপিট করছি যে কোনো একটা নির্ণায়কের যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভের পরস্পর স্থান পরিবর্তন করার ফলে নির্ণায়কটির মান আগের নির্ণায়কটির মানের সাথে সমান থাকে, শুধুমাত্র কি হয় সাংখ্যমানটা সমান থাকে, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়। ওকে, তাহলে আশা করছি বুঝতে পেরেছো। এগুলো যখন আমরা আরো যখন মানে তোমাদের বইতে এমসিকিউ যখন করবো তখন যদি এই রিলেটেড এমসিকিউ থাকে তখন আরো ক্লিয়ার হবে, নয়তো আমাদের তো এমসিকিউ এক্সপ্রেস রয়েছে সেখানে করাবো এই রিলেটেড, কোনো চাপ নেই, আরো তখন ক্লিয়ার হবে। বাট তোমাদেরকে জিনিসটা আপাতত বুঝতে হবে।
এরপরে তোমাদের প্রপার্টি নাম্বার 3 গেল। প্রপার্টি নাম্বার এরপরে আমরা আসছি ইম্পর্টেন্ট যে প্রপার্টি, সেটা হচ্ছে গিয়ে প্রপার্টি নাম্বার 4। ওকে, প্রপার্টি নাম্বার 4-এ আমরা কিন্তু আসছি। প্রপার্টি নাম্বার 4টা আমাদের কি বলছে না, প্রপার্টি নাম্বার 4টা আমাদের বলছে যে এইটাই হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি। আমি এখানে 3 স্টার দিয়ে দিচ্ছি, 4 স্টার দিয়ে দিলাম। খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি। কি বলছে না, কোনো একটা নির্ণায়কের, আমি লিখছি কোনো একটি নির্ণায়কের যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভ যদি একই হয় তাহলে নির্ণায়কটির মান শূন্য হবে বা সর্বদা শূন্য হবে। তোমরা লিখতে পারো সর্বদাই শূন্য হবে। অর্থাৎ কোনো একটা নির্ণায়কের ক্ষেত্রে কি বলছে না, কোনো একটা নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভের, কি বলছে না, যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভের মানে কি বলছে, যে কোনো দুটি সারি যে কোনো দুটি স্তম্ভ যদি একই হয়, অর্থাৎ যদি সাপোজ C1 C3 একই হতে পারে, C1 C2 একই হতে পারে, C2 C3 একই হতে পারে, R1 R2 কিংবা R2 R3 কিংবা R1 R3, এইভাবে যদি যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভ একই হয়, তাহলে নির্ণায়কটির মান তোমার বের করা লাগবে না, তোমার নির্ণায়কটির মান কিন্তু শূন্য হবে। তোমরা বলবে দাদা আমরা এটা বিশ্বাস করবো না। ঠিক আছে, বিশ্বাস না করলে আমি করিয়ে দেখাচ্ছি। ডেল্টা ইকুয়াল টু সাপোজ 1 2 3 রয়েছে, 1 2 3 রয়েছে, 3 4 5 রয়েছে। ওকে, আমি এটা নির্ণায়কের মান 0 লিখেছি। তোমরা বলবে আমরা বিশ্বাস করবো না। ঠিক আছে, আমরা এক্সপ্লেন করে দেখবো। তাহলে এক্সপ্লেন যদি করি, 1 ইন্টু কি হবে, 2 5 10 মাইনাস 3 4 12। ওকে, 10 মাইনাস 12 মাইনাস 1 ইন্টু 2 5 10 মাইনাস 12, 10 মাইনাস 12, এরপরে প্লাস 3 ইন্টু 3 2 6 মাইনাস 6। তাহলে এটা তো কেটে 0 হচ্ছে, এখানে 10 মাইনাস 12 মাইনাস 2, এখানে 10 মাইনাস 12 মাইনাস 2, মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে 2 মাইনাস 2 কেটে দেখো 0 হলো। তাহলে আমার বলাটা কিন্তু প্রুভ করে দিলাম আমি। তাহলে আমি কি বলেছিলাম না, আমি বলেছিলাম যে কোনো একটা নির্ণায়কের এই জিনিসটা মানে রাখবে। দেখো এখানে C1 আর C2 কিন্তু দুজনে সেম রয়েছে। ওকে, C1 C2 কিন্তু দুজনে সেম রয়েছে। তাহলে আমি কি বলেছি, লাইনটা বারবার বলছি, এই প্রপার্টি গুলো বারবার রিপিট করছি কেন, যাতে তোমাদের মাথার মধ্যে গেঁথে থাকে। কি বললাম, যে কোনো একটা নির্ণায়কের যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভ যদি একই হয়, তাহলে নির্ণায়কটির মান সর্বদা শূন্য হবে। এক্ষেত্রে তোমার এক্সপ্লেন করা লাগবে না। যদি তুমি একটু বোকা হও তাহলে তুমি এক্সপ্লেন করবে, নয়তো একটু যদি চালাক হও, একটু যদি নির্ণায়কের প্রপার্টিগুলো তোমার মাথার মধ্যে থাকে, তাহলে তুমি জাস্ট নির্ণায়কটি দেখবে। দেখো তোমার কোনো একটা নির্ণায়ক যখন এক্সপ্লেন করতে দিবে না, তখন তুমি দেখবে যদি অপশানে 0 থাকে, তাহলে কিন্তু তুমি অবশ্যই নির্ণায়কটিকে একবার চেক করে নেবে যে নির্ণায়কটি যে কোনো একটা রো বরাবর 0 রয়েছে কিনা, কিংবা যে কোনো একটা কলাম বরাবর 0 রয়েছে কিনা, নতুবা চেক করবে যে যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভ একই রয়েছে কিনা, কারণ এই দুটি কেসে একমাত্র 0 হতে পারে। তাহলে দুটি কেস কি কি যখন নির্ণায়কটার মান 0 হবে না, দুটি কেস হচ্ছে, 1 নম্বর কেস হচ্ছে কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভ বরাবর প্রত্যেকটি পদ যদি শূন্য হয়, তাহলে নির্ণায়কটির মান সর্বদা শূন্য হবে। নতুবা আর একটা কেস হচ্ছে যে কোনো একটা নির্ণায়কে যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভ যদি সর্বদা একই হয়ে থাকে, তাহলে নির্ণায়কটির মানও সর্বদা শূন্য হয়। ওকে, আর এক্ষেত্রে যদি তুমি এই প্রপার্টি দুটো মনে রাখো, তাহলে তোমার কিন্তু এক্সটেন্ড করা আর লাগবে না। ওকে, তুমি জাস্ট প্রপার্টি ইউজ করবে এন্ড ঝটপট অ্যান্সারটা লিখে টাইমটা যাতে তোমাদের বাঁচে, কারণ তোমাদের 40 মার্কের এক্সাম, টাইম হচ্ছে গিয়ে 75 মিনিট। তাহলে মানে একটা কোশ্চেনেও তুমি 2 মিনিট করে পাচ্ছ না, তাহলে তোমাকে কোশ্চেনে কিন্তু টাইম, কিছু কোশ্চেনে তোমার বেশি টাইম লাগবে। আর একটা কোশ্চেন 2 মিনিটে ম্যাথামেটিক্সের করা পসিবল তখনই যখন তোমার সেই চ্যাপ্টারের সব, যখন তোমার মাথার মধ্যে পুরো কি বলবো, মানে ব্রেনে পুরো যখন গেঁথে থাকে এবং জিভের পুরো এই ডগাতে যেন থাকে। ওকে, তাহলে প্রপার্টি নাম্বার 4টা আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আমরা আসছি কি না, এরপরে আমরা আসছি হচ্ছে গিয়ে প্রপার্টি নাম্বার 5-এ। ওকে, তো প্রপার্টি নাম্বার 5টা কি দিয়েছে না, প্রপার্টি নাম্বার 5টা তোমাদের বইতে যে ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজে বইতে তোমাদের প্রচুর অসুবিধা হবে, তাই কিন্তু আমি আমার মতো করে প্রপার্টি নাম্বার 5টাকে লিখে এনেছি। কি বলছে প্রপার্টি নাম্বার 5 না, প্রপার্টি নাম্বার 5 বলছে যে কোনো একটি নির্ণায়কের সাথে কোনো ধ্রুবককে গুণ করলে, দেখো ধ্রুবকটা কিন্তু এক্ষেত্রে অশূন্য হতেও পারে, আবার অশূন্য না হয়ে শূন্য হতে পারে। ওকে, সেটা নিয়ে কোনো নেই। কোনো একটা ধ্রুবক যদি গুণ করলে কি হয় না, কোনো একটা ধ্রুবক গুণ করলে ওই ধ্রুবকটি
যে লাইনগুলো লিখছি সেই লাইনগুলো মাথার মধ্যে পুরো গেঁথে রাখতে হবে। ওই ধ্রুবকটি, অর্থাৎ ওই ধ্রুবকটি মানে কে, যে নির্ণায়কের, আমি আমার মতো করে এটা লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং যাতে তোমরা তাড়াতাড়ি এটাকে মানে মুখস্থ করতে পারো, মানে বুঝে মুখস্থ করতে পারো আর কি, এমনি মুখস্থ করে। ধ্রুবকটি নির্ণায়কের যে কোনো একটি সারি, ম্যাট্রিক্সের সাথে এটাকে গুলিয়ে ফেলবে না, ওকে, যে কোনো একটি সারি বা স্তম্ভের সাথে গুণ হবে, বা স্তম্ভের সাথে গুণ হবে, ওকে। এক্সাম্পলটা আমি নিয়েছি, এক্সাম্পল যদি আমি নিই যে ডেল্টা ইকুয়াল টু সাপোজ রয়েছে 1 2 3 4 5 6 7 8 9। এখন যদি আমি বলি 5 ডেল্টা কি হবে, তাহলে 5 ডেল্টা তুমি 5কে যে কোনো একটা সারি বরাবর, সাপোজ এই সারি বরাবর করলে 5 10 15 4 5 6 7 8 9, ওকে। তাহলে দেখো আমি কি বলছি, আমি প্রপার্টিটা কি বললাম, আরেকবার আমি প্রপার্টিটা রিপিট করছি। কি বলছে না, কোনো একটা নির্ণায়কের সাথে কোনো ধ্রুবক কে গুণ করলে, মানে কে যখন তুমি গুণ করবে, সাপোজ কোনো একটা নির্ণায়ক রয়েছে, তুমি চাইছো তার সাথে একটা ধ্রুবক গুণ করতে, অর্থাৎ কে তুমি একটা ধ্রুবক গুণ করবে, ওকে। সেটা গুণ করা মানে কি না, সেটা গুণ করলে কি হয়, ওই ধ্রুবকটা কার সাথে গুণ হবে না, ওই ধ্রুবকটা নির্ণায়কের যে কোনো একটি সারি বা যে কোনো একটি স্তম্ভের সাথেই গুণ হবে একমাত্র, অর্থাৎ যে কোনো একটা সারির 3টে পদ বা 2টো পদ বরাবর গুণ হবে, নয়তো যে কোনো একটা সারির 2টো পদ বা স্তম্ভে 2টো পদ বা 3টে পদের সাথে গুণ হবে, ওকে। কখনো কিন্তু সবগুলো পদের সাথে গুণ হবে না, যেটা আমরা ম্যাট্রিক্সে করছিলাম কি না, ম্যাট্রিক্সে এইটা মানে কি ছিল, এটা মানে স্কেলার মাল্টিপ্লিকেশন উইথ ম্যাট্রিক্স। তখন কি করেছিলাম না, কোনো একটা নন জিরো স্কেলার যখন কোনো একটা ম্যাট্রিক্সের সাথে আমরা গুণ করেছিলাম, তখন সেটা কি হয়েছিল না, তখন সেটা কিন্তু ম্যাট্রিক্সের টোটাল সবগুলো পদের সাথে গুণ হয়েছিল, বাট ডিটারমিনেন্টের ক্ষেত্রে সেইটা হবে না, অর্থাৎ এইটা হচ্ছে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের ডিফারেন্সটা। এই জায়গায় মনে রাখবে কি না, কোনো একটা নির্ণায়কের সাথে কোনো একটা ধ্রুবক গুণ করা মানে কি, ওই ধ্রুবকটা কার সাথে গুণ হবে না, নির্ণায়কের যে কোনো একটা সারির প্রত্যেকটি পদের সাথে গুণ হবে, নতুবা যে কোনো একটা স্তম্ভের প্রত্যেকটি পদের সাথে গুণ হবে, কখনো নির্ণায়কের সমস্ত পদের সাথে গুণ হবে না। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হয়েছিল কি না, ম্যাট্রিক্সের সাথে কোনো একটা ধ্রুবক যখন আমরা গুণ করছি, অশূন্য ধ্রুবক বা স্কেলার যখন গুণ করছি, তখন সেটা ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদের সাথে গুণ হতো, অর্থাৎ ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রত্যেকটি পদের সাথে গুণ হবে, নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা সারি বা যে কোনো একটি স্তম্ভের প্রত্যেকটি পদের সাথে গুণ হবে, ওকে। এই জিনিসটা মাথার মধ্যে কিন্তু ঢোকাতে হবে, ওকে। এই জিনিসটা কিন্তু ডিফারেন্স রয়েছে। তাহলে আশা করছি এই জিনিসটা, যেমন এখানে ডেল্টা আমাদের ছিল 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমি 5 ডেল্টা করলাম, তার 5টা হচ্ছে কি একটা ধ্রুবক, তাহলে 5 ডেল্টা যখন করবো, তাহলে 5টাকে তুমি 3টে সারির মধ্যে যে কোনো একটা সারির সাথে গুণ করবে, আর নয়তো 3টে স্তম্ভের সাথে যে কোনো একটা স্তম্ভের সাথে কিন্তু তোমাকে গুণ করতে হবে, ওকে। যে কোনো একটা স্তম্ভের সাথে গুণ করবে, নয়তো যে কোনো একটা সারির সাথে গুণ করবে। কখনো কিন্তু এইটা করবে না যে 5 ডেল্টা মানে, এটাও আমি এখানে লিখেছি যে 5 ডেল্টা মানে যে 5 10 15 20 25 30, তারপর 35 40 45, এই জিনিসটা কিন্তু কখনো করবে না, এই জিনিসটা সম্পূর্ণ ভুল। এই জিনিসটা যদি তুমি করেছো, তাহলে তুমি অবশ্যই কিন্তু মার্ক 0 পাবে, নট কিন্তু কোনো মার্ক পাবে না, হাফ মার্কও পাবে না, 1 মার্কও পাবে না, ওকে। মানে 1 মার্কে তো এমসিকিউ থাকবে, হাফ মার্ক কি 25.25 মার্কও পাবে না, 1/4ও পাবে না। কেন না, কারণ তুমি তো পুরো প্রসিডিওরটাই ভুল করেছো, পুরো প্রসিডিওরটাই ভুল করেছো। তোমরা বলবে এই রোটা তো আমাদের সেম রয়েছে, ওটা নিয়ে কোনো চাপ নেই, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে নাম্বার পাওয়া ইজি, বাট হচ্ছে তোমাকে স্টেপটা কারেক্ট হতে হবে। তুমি কিন্তু এখানে যে ভুল স্টেপ করে কিন্তু সঠিক নাম্বার পেতে পারবে না। তাহলে আমি আরেকবার রিপিট করছি কি না, কোনো একটা নির্ণায়কের ক্ষেত্রে কোনো একটা ধ্রুবক গুণ করা মানে নির্ণায়কটির সাথে ওই ধ্রুবকটি গুণ করলে কি হয়, ওই ধ্রুবকটি নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটি স্তম্ভের প্রত্যেকটি পদের সাথে গুণ হবে, নট নির্ণায়কের সমস্ত পদের সাথে কখনো গুণ হবে না, ওটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে হতো, ওকে। তাহলে জিনিসগুলো আশা করছি ক্লিয়ার হচ্ছে তোমাদের, যে ম্যাট্রিক্স নির্ণায়কের ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছো। শুধু যে ম্যাট্রিক্স নির্ণায়কের ক্ষেত্রে ওই যে ডাঁঠির ডিফারেন্স ওটা না, মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট থাকতো, এখানে মডিউলাসের মতো সাইনটা থাকছে, ওটা না। ডিফারেন্স কিন্তু অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি, যেমন যোগের ক্ষেত্রে আমরা দেখেছি, যোগ বিয়োগের ক্ষেত্রে, তারপর স্কেলার মাল্টিপ্লিকেশন, মেনলি অ্যালজেব্রাটাই কিন্তু এ হচ্ছে। তোমরা জাস্ট এইটা মনে রাখবে যে ম্যাট্রিক্স হচ্ছে কি স্কেলার, তো ডিটারমিনেন্ট বা নির্ণায়ক হচ্ছে কি ভেক্টর, ওকে। তাহলে আশা করছি প্রপার্টি নাম্বার 5টা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি, ওকে। এরপরে আমাদের কি রয়েছে না, এরপরে আমরা চলে আসছি ডিরেক্ট প্রপার্টি 6, অর্থাৎ আজকে লাস্ট প্রপার্টি, ওকে। এবং তোমাদের নির্ণায়কেরও লাস্ট প্রপার্টি এটাই রয়েছে, প্রপার্টি নাম্বার 6। প্রপার্টি নাম্বার 6, প্রপার্টি নাম্বার 6টা আমাদের কি বলেছে আমরা দেখে নেবো না। প্রপার্টি নাম্বার 6টা আমাদের বলেছে যে কোনো নির্ণায়কের একটি সারি বা স্তম্ভের পদগুলির সঙ্গে অপর সারির অনুরূপ পদগুলির নির্দিষ্ট গুণিতক যোগ বা বিয়োগ করলে নির্ণায়কটির মান কিন্তু অপরিবর্তিত থাকে। তাহলে কি বলছে না, কোনো একটি নির্ণায়কের, আমি না লিখলে তোমরা বুঝতে পারবে না, কোনো একটি নির্ণায়কের
নির্ণায়কের যে কোনো একটি সারি বা স্তম্ভের সঙ্গে যে কোনো একটি সারি বা স্তম্ভের প্রতিটি পদের সঙ্গে কি হচ্ছে না, প্রতিটি পদের সঙ্গে অপর একটি সারির বা স্তম্ভের, যেহেতু আমি পিপিটিতে একটু সাজিয়ে গুছিয়ে লিখেছি তো তাই, কিন্তু নয়তো বইয়ের ল্যাঙ্গুয়েজ হলে আমার জানা রয়েছিল। প্রত্যেকটি পদের সঙ্গে অপর সারি বা স্তম্ভের অনুরূপ পদগুলির নির্দিষ্ট গুণিতক যোগ বা বিয়োগ করলে কি হবে না, নির্দিষ্ট গুণিতক যোগ বা বিয়োগ করলে নির্ণায়কটির মান অপরিবর্তিত থাকবে। বা কি থাকবে লিখতে পারো, অপরিবর্তিত থাকবে, আমি লিখছি। ওকে, তাহলে কি বললাম যে কোনো একটা নির্ণায়কের কি বলছি লাইনগুলো মাথায় রাখবে। কোনো একটি নির্ণায়কের কি বলছি না, কোনো একটি নির্ণায়কের যে কোনো একটি সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের সঙ্গে, ওকে, তাহলে যে কোনো একটি সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদ, তাহলে যে কোনো একটা সারি আমরা নিতে পারি বা যে কোনো একটা স্তম্ভ আমরা নির্ণায়কটি নিতে পারি, তার প্রত্যেকটি পদের সঙ্গে অপর একটি সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের নির্দিষ্ট গুণিতক যোগ বা বিয়োগ করলে নির্ণায়কটির মানের কখনো পরিবর্তন হয় না। ওকে, তাহলে কি বলছি, আরেকবার রিপিট করছি যে কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের সঙ্গে অপর একটা সারি বা স্তম্ভের অনুরূপ পদগুলির নির্দিষ্ট গুণিতক যোগ বা বিয়োগ করলে নির্ণায়কটির মানের কখনো পরিবর্তন হয় না। আশা করছি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পুরোপুরি ক্লিয়ার করতে পারছি না। ওকে, আমরা ল্যাঙ্গুয়েজটাকে মুছছি, আমরা কিন্তু মেন ফান্ডাতে আসছি, যেটা আমাদের এক্সাম্পল ছাড়া আমরা এই প্রপার্টিগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে আমাদের। তো আমাদের এক্সাম্পল গুলো দেখতে হবে। এক্সাম্পলে যদি আমরা আসি, এক্সাম্পল কি বলছে, এক্সাম্পল আমি সাপোজ ডেল্টা নিয়ে নিচ্ছি, সাপোজ 1 2 3 4 5 6 7 8 9। ওকে, 7 8 9 আমি নিয়ে নিচ্ছি। ওকে, ঠিক আছে। এখন এই নির্ণায়কটির মান আমি জানি না, আমি নির্ণায়কটির মান দেখে প্রপার্টি ইউজ করে আমি বের করবো। ঠিক আছে, তো নির্ণায়কটির মান 0 হবে কিনা, তোমরা বলবে 0 হবে না। কেন? কারণ যে কোনো একটা সারি বা যে কোনো দুটি মানে যে কোনো একটা সারি বা স্তম্ভ হওয়ার পদগুলি 0 নয়, বা যে কোনো দুটি সারি বা স্তম্ভ একই নয়। ঠিক আছে, আমি তবুও দেখি কত দূর কি করতে পারি। তাহলে দেখো, এখানে আমি অপারেশন, এইটাকে আমরা বলে থাকি রো, প্রপার্টি নাম্বার 6টাকে আমরা এইভাবে মনে রাখবো, রো কলাম অপারেশন। ওকে, এখানে কিন্তু অপারেশন হবে, রো কলাম অপারেশন। অর্থাৎ এতক্ষণ যে লাইনটা বললাম সেটা কিন্তু অপারেশনের লাইন, অর্থাৎ এখানে আমরা অপারেশন করবো, মেনলি বডি অপারেশন না, অর্থাৎ অপারেশন থিয়েটারে আমরা অপারেশন করবো না, আমরা এক্সামে গিয়ে এই অপারেশনটা কিন্তু করবো, রো কলাম অপারেশন ডিটারমিনেন্টের। ওকে, নির্ণায়কে। তাহলে কি বলেছে না, এখানে আমি কি বলছি যে কোনো একটা সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের সঙ্গে অনুরূপ সারির প্রত্যেকটি পদের নির্দিষ্ট গুণিতক যোগ বা বিয়োগ করলে নির্ণায়কটির মান একই থাকে। তাহলে ঠিক আছে, আমি এবং যেই সারিটা তুমি করছো সেই সারিটাকে ব্যবহার করতে হবে। তাহলে সাপোজ আমি এখানে করছি যে ডেল্টা 1 আমি যেটা পাবো, এটা করছি যে আমি কি করছি, আমি করছি যে 3 মানে C3 ড্যাশটা আমি বের করবো, অর্থাৎ C3 তো এটা C3, তাহলে আমি C3 ড্যাশটা বের করবো কি হবে না, C3 মাইনাস C1 করে। ওকে, C3 মাইনাস C1 করে, অর্থাৎ কি বলছে না, যে কোনো একটা সারির প্রত্যেকটি পদের সঙ্গে অনুরূপ সারির নির্দিষ্ট গুণিতক, মানে এখানে 1 রয়েছে, নির্দিষ্ট গুণিতক যোগ বা বিয়োগ করবো। তাহলে বিয়োগ করছি, তাহলে এখানে কোনো আমাদের ফ্যাক্ট পড়বে না, এখানে আমাদের ইজিলি হয়ে যাবে, তাহলে সেইটাই করবো। ঠিক আছে, আমি যদি সেটাই করি তাহলে কি আসছে না, 3 মাইনাস 1 কিন্তু আমাদের 2 আসছে, 6 মাইনাস 4 2 আসছে। এগুলো যদিও ম্যাথামেটিক্স না করলে বুঝতে পারবে না, 9 মাইনাস 7 2 আসছে। ওকে, আবার আরেকটা আমি অপারেশন লাগাচ্ছি, যে কি আরেকটা আমি অপারেশন যদি লাগাই, সেটা কি লাগাতে পারি, যে আরেকটা অপারেশন আমি লাগাচ্ছি যে C2 ড্যাশকে আমি C2 মাইনাস C1 করছি। ওকে, তাহলে C2 মাইনাস C1 2 মাইনাস 1 1, 5 মাইনাস 4 1, 8 মাইনাস 7 1। ওকে, এখানে 1 4 7 রয়েছে।
ঠিক আছে, এখন আমি কি করছি, এখন আমি তাহলে দেখো এর যা ভ্যালু হবে এরও ভ্যালু কিন্তু সেম হবে। কারণ কি, কারণ আমি অপারেশন লাগিয়েছি। অপারেশন লাগানোর ফলে আমাদের কি, আমাদের এটা কলাম অপারেশন, অপারেশন লাগানোর ফলে আমাদের কি হয়, আমাদের নির্ণায়কের ভ্যালুর কোনো পরিবর্তন হয় না, আমরা তার প্রপার্টিতে পড়েছি। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমি দুইটাকে কমন নিয়ে নিতে পারি, ডেল্টা ওয়ান ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 2 × 1 1 1, তারপরে 4 7 1 1 1 1, ওকে। তাহলে এটা লিখতে পারি, কারণ কি, কারণ 2টাকে গুণ করে আমরা এই কলামের সাথে গুণ করেছিলাম, ওকে। এখন দেখো, C2 ড্যাশ আর C3 ড্যাশ কিন্তু পরস্পর ইকুয়াল রয়েছে। তাহলে C2 ড্যাশ আর C3 ড্যাশ ইকুয়াল, মানে ডেল্টা ওয়ান এর ভ্যালু 0 হবে এবং এটাকেও তোমরা এক্সপেন্ড করলে 0 পাবে। তাহলে দেখো, আমরা জাস্ট অপারেশন লাগিয়ে কিন্তু আমরা এর ভ্যালুটা বের করলাম, আমাদের এক্সপেন্ড করতে হলো না। তাহলে এইটাই হচ্ছে তোমাদের বলতে চাইছে যে কি না, প্রপার্টিটা আবার আমি বলছি, কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা সারির প্রত্যেকটি পদের সঙ্গে অনুরূপ, মানে প্রত্যেকটি পদের সঙ্গে অন্য একটি সারির প্রত্যেকটি পদ বা অন্য একটি স্তম্ভের মানে প্রপার্টিটা হচ্ছে যে কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের সঙ্গে অনুরূপ একটি সারি বা স্তম্ভের অন্য একটি সারির যে সারি বা স্তম্ভের সঙ্গে অনুরূপ পদগুলির নির্দিষ্ট গুণিতক যোগ বা বিয়োগ করলে নির্ণায়কটির মান কখনো পরিবর্তন হয় না। তাহলে এখানে যা ছিল অপারেশন লাগানোর বলেও কিন্তু আমার নির্ণায়কটির মান সেম রয়েছে, অর্থাৎ 0 রয়েছে। তাহলে এই জিনিসটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ওকে। তাহলে এই জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে অপারেশন গুলি আমরা এইভাবে, দেখো এখানে তোমাদের একটা পয়েন্ট আমি লিখে দিচ্ছি যে অপারেশন গুলো কিভাবে, আমরা যে অপারেশন গুলো করলাম এগুলো তোমাদের মনে রাখতে হবে, দুটো পয়েন্ট জাস্ট মনে রাখবে। এইভাবে কিন্তু অপারেশন গুলো আমরা লাগাতে পারি, ওকে। কি না, এইভাবে লাগাতে পারি যে R1 RI আমি লিখছি, RI মানে যেটাকে নিবে এখানে, RI ইকুয়াল টু RI প্লাস আলফা প্লাস মাইনাস আলফা আর জে প্লাস মাইনাস বিটা আর কে, ওকে। এইভাবে কিন্তু করবে, ওকে। এইভাবে রো অপারেশন করবে তোমরা, বা সিআই থেকে সিআই প্লাস মাইনাস আলফা সিজে প্লাস মাইনাস বিটা সিকে, এইভাবে তোমরা এই অপারেশন গুলো তোমরা এইভাবে করবে। তাহলে আমরা সিআই মানে আগের ম্যাথমেটিক্সে যে অপারেশনটা লাগালাম, কিভাবে লাগালাম, যে এখানে কিন্তু আমরা 1 বসালাম, তাহলে এখানে 1, এখানে 2 করলাম, এখানে 1 করলাম, এখানে মাইনাস নিলাম, আর এখানে 0 করলাম, বিটা 0, মানে এই পার্টটা পুরোটা 0। দেখো এইভাবে অপারেশনটা আমরা এখান থেকে এলো। তাহলে এই দুটো পয়েন্ট কিন্তু মাস্টলি মনে রাখবে, কারণ এই দুটো পয়েন্ট থেকে তোমরা অপারেশন গুলো জানতে পারবে, ওকে। তাহলে নিচের প্রদত্ত অপারেশন গুলি করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে। তাহলে এই অপারেশন গুলো করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে, ওকে। তোমাদের আমি হোমওয়ার্ক দেব কিছু, যে কোন অপারেশন গুলো সম্ভব, কোন অপারেশন গুলো সম্ভব নয়। অবশ্যই হোমওয়ার্ক গুলো করবে তোমরা, এবং পরবর্তী ক্লাসে আমি কিন্তু হোমওয়ার্ক গুলো ডিসকাস করে দেবো, ওকে। কি বলেছে না, এরপরে আসছে যে অপারেশন গুলো করার সময় আমাদের কি কি মাথায় খেয়াল রাখতে হবে, ওকে। আমি আর সেগুলো লিখছি না, যে অপারেশন গুলো করার সময়, অর্থাৎ এই যে অপারেশন গুলো তুমি করছো এর সময় তুমি খেয়াল রাখবে যে অপারেশন গুলোর করার সময় তুমি এই জিনিসটা খেয়াল রাখবে যে তুমি চেষ্টা করবে যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভ বরাবর ম্যাক্সিমাম 0 বানানোর, অর্থাৎ প্রত্যেকটি পদকে 0 বানানোর তুমি চেষ্টা করবে, প্রত্যেকটি পদকে শূন্য করার চেষ্টা করবে। এটা হচ্ছে কি তোমার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা মনে রাখবে। কি না, অপারেশন গুলো করার সময় আমার একটাই মানে একটাই কি বলবো, একটাই টার্গেট থাকবে অপারেশন গুলো করার সময়, যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভ বরাবর প্রত্যেকটি পদকে শূন্য করতে হবে, আর নতুবা যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভকে আমার সমান করতে হবে, ওকে। সমান না হোক তাতে কোনো আপত্তি নেই, কিন্তু করার চেষ্টা করতে হবে, ওকে। এরপরে হচ্ছে অপারেশন করার সময় নিচের পয়েন্টগুলিকে, তোমার এই পয়েন্টগুলিকে খেয়াল রাখতে হবে। কি না, 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে অপারেশন করার সময় তুমি একবার যখন অপারেশন করছো তখন হয় তুমি সারির অপারেশন করতে পারবে, নয়তো তুমি কলামের অপারেশন করতে পারবে। কখনো কিন্তু তুমি সারি কলাম দুজনের একসাথে অপারেশন, অর্থাৎ সাপোজ আমি যেমন করলাম আগেরটাই, কলামের দুটো অপারেশন করলাম, C3' কখনো আমি এটা করতে পারবো না যে C3 টেস্ট করলাম আর একটা R1 টেস্ট করলাম, সেটা আমি করতে পারবো না। একবার যখন আমি অপারেশন লাগাচ্ছি তখন আমি একবার অনলি কলামের অপারেশন করতে পারবো, নয়তো অনলি রোর অপারেশন করতে পারবো। এই জিনিসটা মাথায় রাখবে। অর্থাৎ এরপরে সেকেন্ড পয়েন্টটা কি মাথায় রাখবে, সেকেন্ড পয়েন্টটা মাথায় রাখবে যে একবারে আমরা দুটো সারিকে পরিবর্তন করতে পারি, কিংবা দুটো স্তম্ভকে, কখনো কিন্তু সারি স্তম্ভকে একসাথে পরিবর্তন সম্ভব না। অর্থাৎ যেটা আমি বললাম আগের পয়েন্ট, যে কলাম অপারেশন হয় তুমি করতে পারবে না, হয় রো অপারেশন, কখনো রো কলাম অপারেশন একই সাথে করতে পারবে না। অর্থাৎ তুমি একবারে অপারেশনে দুটো সারি বা দুটো কলামকেই পরিবর্তন করতে পারবে, অর্থাৎ হয় C1 থেকে C1 C2 থেকে C2 অথবা C3 C2 অথবা C3 C1, এইভাবে। অর্থাৎ যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলামকে চেঞ্জ করতে পারবে, কখনো একটা রো একটা কলাম এইভাবে করতে পারবে না। আর 3 নম্বর পয়েন্ট কি,
যে রো গুলো আমাদের চেঞ্জ হলো, অর্থাৎ R1 থেকে R1 ড্যাশ হলো, ওই R1 ড্যাশকে কিংবা C1 থেকে C1 ড্যাশ, C2 থেকে C2 ড্যাশ, অর্থাৎ যেগুলো চেঞ্জ হলো সেই চেঞ্জ রো বা কলাম গুলোকে আমরা কখনো কিন্তু অপারেশনে আর ব্যবহার করতে পারবো না। তাহলে এই তিনটে পয়েন্ট মাথায় রাখবে। কি কি তিনটে পয়েন্ট বললাম আরেকবার রিপিট করছি, যে কোনো একটা নির্ণায়কের ক্ষেত্রে তুমি একবারে হয় সারি অপারেশন করতে পারবে মানে রো অপারেশন, আর একবারে কলাম অপারেশন, একবারে রো কলাম করতে পারবে না। 2 নম্বর পয়েন্ট কি, একবারে তুমি দুটো সারির অপারেশন করতে পারো বা দুটো কলামের অপারেশন করতে পারো। ওকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে কি না, যে রো বা কলাম গুলো চেঞ্জ হচ্ছে সেই রো বা কলাম গুলোকে আবার কিন্তু তুমি অপারেশনে ব্যবহার করতে পারবে না। তাহলে এই পয়েন্ট গুলো মাথায় রাখবে। ওকে। এরপরে হচ্ছে গিয়ে যে তোমাদের হোমওয়ার্ক আমি 10টা আমার টোটাল রয়েছে কোন অপারেশন গুলি সম্ভব, সেই 10টার মধ্যে 5টা দেবো, 5টা করিয়ে দেবো। ওকে। তাহলে তোমার রয়েছে 1 নম্বর রয়েছে R2 থেকে, আমি 10টাই লিখেছি, R2 থেকে R2 প্লাস 3R3। 2 নম্বর রয়েছে আমাদের R2 থেকে R1 প্লাস R3। 3 নম্বর রয়েছে আমাদের R3 থেকে R3 প্লাস 8। 4 নম্বর রয়েছে আমাদের R3 থেকে R3 প্লাস 4R1। 5 নম্বর রয়েছে আমাদের R1 থেকে R1 মাইনাস R2 প্লাস 5R3। ওকে। এরপর 6 নম্বর আমাদের রয়েছে C1 থেকে C1 প্লাস 2C2। 7 নম্বর আমাদের রয়েছে C3 থেকে C2 প্লাস 4C1। 8 নম্বর আমাদের রয়েছে C3 থেকে C3 মাইনাস 8C1 প্লাস 2C2। 9 নম্বর আমাদের রয়েছে R2 থেকে R2 মাইনাস x² R³ আর 10 নম্বর আমাদের রয়েছে C1 থেকে C1 প্লাস C3। ওকে। ওকে। এখন বলছে যে কোন অপারেশন গুলো আমাদের পসিবল। ওকে। পসিবল অপারেশন গুলো আমাদের লিখতে হবে। তাই দেখো আমি প্রথম থেকে করছি, প্রথম 5টা করছি, শেষ 5টা তোমাদের এক্সাম্পল দেখছি, আমি যে কোনো 5টাই করে দেবো। ওকে। তাহলে প্রথমটা যদি আমি করি, কি বলেছে R2 থেকে R2 প্লাস 3R3 হচ্ছে, এটা কি পসিবল? দেখো R2 আমি কি বলেছি, যে কোনো একটা সারির সাথে প্রত্যেকটি পদের সঙ্গে অপর একটা সারির নির্দিষ্ট গুণিতক পদগুলির নির্দিষ্ট গুণিতক যোগ বা বিয়োগ করবো। ওকে। তাহলে R2 ছিল, R2 সাথে আমরা R3 নির্দিষ্ট গুণিতক যোগ করছি, তাহলে এটা পসিবল। তাহলে পসিবল মানে এখানে আমরা ট্রু লিখবো। এরপরে R2 থেকে আমরা কি করছি, R2 থেকে চেঞ্জ করছি R1 প্লাস R3, এটা কি পসিবল? আর যে সারিটাকে আমরা চেঞ্জ করব অপারেশনে কিন্তু আমার সেই সারিটাকে ব্যবহার করতে হবে। বাট এইটা হচ্ছে কি অপারেশন, এই অপারেশনে যেমন R2 কে চেঞ্জ করছি তাহলে R2 কে ব্যবহার করছি, তাহলে এখানে R2 কে চেঞ্জ করছি, মানে এখানেও কিন্তু আমার R2 কে লাগতো, বাট R2 এখানে যেহেতু নাই তাহলে এই অপারেশনটা কিন্তু ফলস, মানে এই অপারেশনটা পসিবল না। ওকে। এইটা পসিবল। এরপরে আসছে R3 থেকে R3 প্লাস 8, এই অপারেশনটা কি পসিবল? তোমরা বলবে হ্যাঁ পসিবল, কারণ R3 এখানে আছে, R3 আমরা ইউজ করছি। কিন্তু আমি বলবো না পসিবল না। কেন না? কারণ আছে কি আর অপর একটি সারি, যে সারিটিকে অপারেশন করবো সেই সারিটিকে তো আমরা ইউজ করছি, বাট অপর একটা সারি নির্দিষ্ট গুণিতক যোগ বা বিয়োগ করতে হবে। তাহলে এখানে 8 নির্দিষ্ট একটা গুণিতক রয়েছে কিন্তু অপর একটা সারি নেই, তাহলে এটাও কিন্তু অপারেশনটা পসিবল না। ওকে। এরপরে আমি আসছি, আর এখানে দুটো যেগুলো রয়েছে এগুলো তোমরা হোমওয়ার্ক করবে, 4 আর 5। এরপরে আমি চলে আসছি 10 নম্বরটাতে। 10 নম্বরে কি রয়েছে, C1 থেকে C1 প্লাস C3, এটা কি পসিবল? হ্যাঁ, C1 কে চেঞ্জ করছি, C1 ইউজ করছি, C3 নির্দিষ্ট গুণিতক 1 গুণ করে যোগ করছি, তাহলে এটা পসিবল। তাহলে 10এরটা ঠিক আছে। এরপরে 9এরটাতে আমি আসছি। 9এরটাতে কি বলেছে না, 9এরটাতে তোমাদের বলে দিচ্ছে যে R2 থেকে কি হচ্ছে, R2 থেকে R2 মাইনাস x² R3 করছে, এটা কি পসিবল? R2 থেকে R2 মাইনাস x² R3 বলবে হ্যাঁ পসিবল, কারণ যে কোনো একটা রো এর নির্দিষ্ট গুণিতক যোগ বা বিয়োগ করছে, আবার R2 কে ইউজ করছে। আমি বলবো না পসিবল না। কি করে পসিবল না? না, কারণ এখানে x² হচ্ছে, x² এর ভ্যালু তো দেওয়া নেই, নির্দিষ্ট গুণিতক তুমি x² এর ভ্যালু তুমি জানলে কি করে যে নির্দিষ্ট গুণিতকটা তুমি গুণ বা মানে গুণ করে বিয়োগ করেছো, তাহলে জানা নেই, তাহলে এই রোটাও আমাদের পসিবল না, মানে এই অপারেশনটাও। তাহলে এইভাবে দেখো ওই লাইনটার মধ্যে কিন্তু সবগুলোর অ্যান্সার লুকিয়েছে। তাহলে তোমাদের 6টা আর 7 আর হচ্ছে কি 8, এগুলো হোমওয়ার্ক হলো। তাহলে 4 5 6 7 8 এগুলো তোমাদের হোমওয়ার্ক হলো। ওকে। তাহলে এইগুলো তোমরা হোমওয়ার্ক করে আমাকে কিন্তু তোমরা কমেন্টে তোমরা জানাবে 4 5 6 7 8 এদের অপারেশন গুলো ট্রু আর ফলস হবে, এইভাবে তুমি জানাবে। দেন আমি তোমাদের রিপ্লাই দিয়ে বলে দেবো যে তোমরা ঠিক করেছো কিনা ভুল করেছো। ওকে। তো আশা করছি আজকের ক্লাসটা খুবই তোমাদের এফেক্টিভলি হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে আজকের ক্লাসটা, তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কোন জায়গায় বুঝতে পেরেছো, কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে সেটা আমি আবার তোমাদের বুঝিয়ে বলে দেবো। অ্যান্ড তোমরা কমেন্টে জানাবে ক্লাসটা কীরকম লাগছে, তোমাদের আরও কী কী ধরনের ক্লাস চাও। এবং তোমাদের এই উইকে MCQ এক্সপ্রেস আসবে ম্যাট্রিক্স চ্যাপ্টারের ওপর,
সেটা অবশ্যই দেখো। এবং এই উইকে তোমাদের একটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আসবে, ম্যাট্রিক্স চ্যাপ্টারের ওপর 20 মার্কের একটা মক টেস্ট, 40 মিনিট টাইম একটা মক টেস্ট আসবে। মক টেস্টটা কোথায় তোমরা পাবে না, মক টেস্টটা পাওয়ার জন্য আমাদের যে এই গ্রুপের ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেই গ্রুপ এবং চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমরা কিন্তু মক টেস্টটা ওই চ্যানেল বা গ্রুপে কিন্তু আমরা দিয়ে থাকি, অ্যান্ড ওখান থেকে তোমরা করে দেন তোমরা আমাদেরকে পাঠাবে মক টেস্টগুলো। আমরা তোমাদের সেগুলো চেক করে দেবো, পার্সোনালি আমাকেই পাঠাবে, আমি চেক করে দেবো। অ্যান্ড যে দাদা বা যে দিদি তোমাদের যেটা দেবে সেটা তাদেরকে পার্সোনালি পাঠাবে এবং তারা চেক করে দেবে। অ্যান্ড আমরা এখন থেকে মানে প্রত্যেকটা মক টেস্টে টপ 3-তে যারা থাকবে তাদের নাম এবং তাদের ডিস্ট্রিক্ট আমরা আমাদের এই যে ইউটিউবের যে কমিউনিটি সেকশনে আমরা সেটাকে শো করবো। ওকে, মানে সেটা দেবো। তাহলে তোমরা তাড়াতাড়ি করে আমাদের যে মক টেস্টটা থাকবে সেটা তাড়াতাড়ি করে দিয়ে দেবে। এতে করে তোমাদের ইমপ্রুভ তোমরা জানতে পারবে যে কতটা ওই চ্যাপ্টারের উপর তোমরা ইমপ্রুভ করতে পেরেছো, আরো কতটা ইমপ্রুভ করতে হবে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। তো তখন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ফাটিয়ে পড়াশোনা করো। টাটা।